কিন্তু নিউজ দেখেন যেন প্রফেসর ইউনূসকে চাপে রাখা যায়। ইন্ডিয়ার বক্তব্যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়া সব বিষয় নিষ্পত্তি চায় ভারত, যেন বাংলাদেশ ভারতের একটা প্রদেশ। আর ওয়াকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। মিল দেখতে পান, ওয়াকার, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া এই সাইডটা মিলে একটা ঐক্য হয়েছে। এই ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর ইউনূসকে তাড়ানো, ভাগানো তাড়াতাড়ি। এতে চার পক্ষেরই লাভ। রাষ্ট্রটায় কোনো সংস্কার হবে না, যা আগে ছিল তাই থাকবে। গুম খুনে যুক্ত ছিল সেটার বিচার হবে না। জুলাই আগস্ট বিপ্লবে ওয়াকারের আর্মি গুলি করে মানুষ মারিছে, গতকালই নেত্রী নিউজে একটা রিপোর্ট আসছে। দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার একসাথে দেশে ফিরবেন বলে জানিয়েছে। আরে এরা কারা, কি বলতে চায় চলুন দেখি শুনে আসি। তবে আপনাদের মধ্যে অনেকে এই মাসফর ইউনূস কর্মসূচির যে ঘোষণা, সেটির কারণ হচ্ছে ডক্টর ইউনূসকে জাতীয় সরকার ঘোষণা করে শাহবাগে 5 বছরের ক্ষমতায় চান তারা। আগামী 5 বছরের জন্য ডক্টর ইউনূসকে ক্ষমতায় চান সাধারণ মানুষ। এমন কার্যক্রম, এমন একটি ব্যানার এসে আধ্যাত্মিকের মধ্যে সংবাদ হলো বাংলাদেশের সকল ইসলামিক দল। আমি যেটা বলে আসছি, প্রেডিকশন করে আসছি যে একটি ইসলামী বিপ্লবী সরকার হচ্ছে। এটা হলো আধ্যাত্মিক সংবাদ। ইসলামী বিপ্লবী সরকারের জন্য যেই ধরনের সামঞ্জস্য দরকার, যেই ধরনের ম্যাটেরিয়াল দরকার, যেই ধরনের পদার্থ দিয়ে তৈরি হবে ইসলামী বিপ্লবী সরকার, যেটার নাম ইসলামী বিপ্লবী সরকার থাকবে না, কাজে ইসলামী বিপ্লবী সরকার থাকবে। সেই ইসলামী বিপ্লবী সরকারের ব্যবস্থাপনার জন্য আধ্যাত্মিকভাবে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন দিকে ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি। আমি আশা রাখবো আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আপনাদের কাছে পানির মতন ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা কমেন্ট দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে যারা ব্রেকের পরে আগে দেখে আসি। মিল হচ্ছে এদের মধ্যে একটা কমন জিনিস, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। আমি বলছি ওয়াকার, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া এই সাইডটা মিলে একটা ঐক্য হয়েছে। এই ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর ইউনূসকে তাড়ানো, ভাগানো তাড়াতাড়ি। এতে চার পক্ষেরই লাভ। রাষ্ট্রটায় কোনো সংস্কার হবে না, যা আগে ছিল তাই থাকবে। ঘুরে মাগুর স্যাং আর্মির জেনারেলরা যে আকাম করছে, গুম খুনে যুক্ত ছিল সেটার বিচার হবে না। জুলাই আগস্ট বিপ্লবে ওয়াকারের আর্মি গুলি করে মানুষ মারিছে, গতকালই নেত্রী নিউজে একটা রিপোর্ট আসছে। 5 আগস্ট সকালে আর্মি টার্গেট করে মাথায় গুলি করে মানুষ মারছে, টার্গেট কইরা, বিনা উস্কানিতে। এই যে এটা দেখে নিয়েন, খুব ভালো রিপোর্ট করছে এটা। এগুলোর বিচার যেন না হয় এইটা ওয়াকার চায়। যারা গুম খুনে যুক্ত ছিল তাদের যেন বিচার না হয়, বিডিআর হত্যাকাণ্ডের যেন বিচার না হয়, শুনেন তার মুখেই। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবির সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এই ওয়াকারের নেতৃত্বে প্রাণঘাতী অস্ত্র দিয়ে বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে। আয়নাগর ভিজিট করতে বাধা দিছে প্রফেসর ইউনূসকে। নিজে গেছে ভিজিট করতে, ওই গেছে ভিজিট করতে, ওর আর্মি অফিসার মতো এই কাজ করেছে, ওই গেছে যায় নাই। হাসনাতকে ডাইকা হুমকি দিছে, পরিশুদ্ধ আওয়ামী লীগ আনবে, ইন্ডিয়া সিকুর দিচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করে। ওয়াকার এরপর থেকে কে হুয়া করে সিকুর দিচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করে। এই ঐক্যে বিএনপির কি লাভ? সে আর একটা আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে, ফ্রি স্টাইলে লুটপাট করবে, ভোটার ছাড়া নির্বাচন করবে, গুম খুন শুরু করবে। করছিল তো 2 কোটি নাকি ভোটার, না 1.5 না 2 কোটি ভোটার, বুয়া ভোটার তালিকা করছিল। ক্রস ফায়ার করবে, ক্রস ফায়ার তো শুরু করছিল বিএনপি, জানেন তো। এটা নিয়ে আসি চেয়ারটা এপিসোড করিয়া। আওয়ামী লীগের লাভ, তার বিচার হবে না। এত জুলুম চালানোর পরে যে দলটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল, সে আবার ফিরে আসবে রাজনীতিতে। 75-এর পরে ফিরে আসছে যেভাবে সেভাবে। আর ইন্ডিয়া, হাসিনা যা দিছে, যা ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে, সেটা অব্যাহত থাকবে। সে নদী শুকাবে, সীমান্তে বাংলাদেশি নাগরিক মারবে, বাংলাদেশের বাজারে তার পণ্য বেচবে, ভোমা পেঁয়াজ খাওয়াবে 300 টাকা কেজিতে। তারপরে বলবে তোমাদের রান্নাঘরে চলে না আমাদের খাবার ছাড়া, আমরাই তো তোমাদের খাওয়ায় বাঁচা রাখতেছি। রোগী ধরে নিয়ে যাবে ইন্ডিয়ায়। তারপরে বলবে আমাদের এখানে না আসলে তোমাদের ক্ষতি কি, চিকিৎসাই তো হবি না তোকে। বাংলাদেশের চাকরির বাজারে সব টপ পজিশন গুলো নিয়ে নেবে, আর কি ট্রানজিট নেবে বাংলাদেশের মধ্যে দিয়া। এই তো প্রফেসর ইউনূস অসংখ্যবার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে। এই সময়টা লাগবে তার সংস্কার করতে, এটা সহ্য হতেছে না। কারণ সংস্কার করলে তো সেই রাষ্ট্রে যথেচ্ছাচার চালানো যাবে না, ভারতীয় আধিপত্য চালানো যাবে না, লুটপাট চালানো যাবে না, আয়না ঘর বানানো যাবে না। এই সংস্কার কেন দরকার এটা বুঝে দেখি আসেন। রাষ্ট্র কিছু প্রতিষ্ঠানের মিলিত শক্তি। একটা বিল্ডিং যেমন থামের উপরে খাড়া থাকে না, রাষ্ট্র দাঁড়ায় থাকে ইনস্টিটিউটের উপরে। যেমন ধরেন আদালত একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান, আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি একটা প্রতিষ্ঠান, মিডিয়া একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, পুলিশ একটা প্রতিষ্ঠান, এমনকি বাজার একটা প্রতিষ্ঠান, অর্থনৈতিক ব্যবস্থা একটা প্রতিষ্ঠান, শেয়ার মার্কেট একটা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান। এগুলো কিসের উপরে টিকে থাকে, কার্যকর থাকে কিভাবে? একটা জিনিসে, একটা মাত্র জিনিসে এগুলো কার্যকর থাকে, সেটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। আপনার আদালতের উপরে বিশ্বাস থাকতে হবে যে আপনি ওখানে যে ন্যায় বিচার পাবেন।
পুলিশের কাছে গেলে আপনি নিরাপত্তা পাবেন, বিশ্বাস থাকতে হবে। নির্বাচনে অবাধে ভোট দিতে পারবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। প্রশাসনের কাছে গেলে বিনা ঘুষে সেবা পাবেন, এই বিশ্বাস থাকতে হবে। আর্মি আমার রাষ্ট্রকে নিরাপত্তা দেবে, এই বিশ্বাসটা থাকতে হবে। সরকারি হাসপাতালে গেলে রোগীর সুচিকিৎসা পাবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। শেয়ার মার্কেটে গেলে নিরাপদে বিনিয়োগ করতে পারবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। বাজারে স্বাস্থ্যসম্মত নিরাপদ পণ্য পাবেন সুলভে, এই বিশ্বাসটা থাকতে হবে। তো আপনি কি এইগুলা পান না? আপনি ভোট দিতে পারেন না। ঘুষ ছাড়া ফাইল নড়ে না। বাজার ফাংশন করে না। আপনাকে চাঁদা দিতে হয় ব্যবসা করার জন্য। ব্যাংকে টাকা রাখলে লুট হয়ে যায় সেই টাকা। শেয়ার মার্কেটে আপনার টাকা লুট হয়ে যায় বছরের পর বছর। ওয়াকার বলে আর গুলি চালাবে না সেনাবাহিনী, আর সেই দিনই নিরস্ত্র শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা মানুষকে টার্গেট করে মারে ওয়াকারের সেনাবাহিনী। তো বিশ্বাস আছে? থাকে না। যে সেনাবাহিনী দেশ রক্ষা করার কথা সে আয়না ঘর বানায় ক্যান্টনমেন্টের মধ্যে, সেখানে পশুর মতো বন্দী করে রাখে মানুষদের দিনের পর দিন। আর কত বলবো? এই বিশ্বাসটাই ডেমোক্রেসি। শুধু ভোট দেওয়াটা ডেমোক্রেসি না, ভোট ডেমোক্রেসির একটা পার্ট। হাসিনা যে শুধু ভোট দিতে দেয় নাই তা না, সে ইনস্টিটিউট গুলোকে ধ্বংস করছে, ফলে রাষ্ট্র নাই হয়ে গেছে, ভেঙে পড়ছে একেবারে। এইগুলো থেকে বিশ্বাস বা ট্রাস্ট নাই করে দেওয়া হয়েছে। সেই বিশ্বাসকে প্রতিস্থাপন করছে কি দিয়া? ভয় দিয়া, টেরর দিয়া। ডেমোক্রেসির মধ্যে বিশ্বাসকে ভয় দিয়ে প্রতিস্থাপন করে স্বৈরাচার হয়, ফেসিবাদ হয়। আপনি চিন্তা করে দেখেন, আপনার জীবনটা তো ভয়, সারাক্ষণ ভয়, চাকরির ভয়, সম্পদ হারানোর ভয়, অপমানের ভয়, জেলে যাওয়ার ভয়, গুম হওয়ার ভয়, মাস্তানি শিকার হওয়ার ভয়। প্রফেসর সরকারের টাইম লাগতেছে কেন সামাল দিতে? কারণ ভয় দিয়ে তো প্রফেসর শাসন করতেছে না, আর ইনস্টিটিউট গুলো তো দাঁড়ায় নাই। এই যে গ্যাপ, এই টাইমে রাষ্ট্র এই অবস্থাতেই থাকবে। সেজন্যই সংস্কার। এই সংস্কার না হইলে ভয় দিয়ে শাসন করতে হবে। যেই আসুক ক্ষমতায়, তাই বলি যে বিএনপি স্বৈরাচার হয়ে উঠতে হবেই, মাত নাই যদি রাষ্ট্রের সংস্কার না হয়। এই সংস্কারে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়া আর বিএনপি উর্দিপড়া মাস্তান আনিছে। সে হইতেছে ওয়াকার। ওয়াকার সেই উর্দিপড়া মাস্তান ইন্ডিয়া আর বিএনপি। সে ওয়াকার ইন্ডিয়ার স্বার্থে দেশের রাজনৈতিক গতিমুখ অন্যদিকে ঘুরে দিতেছে। কিভাবে? আমরা জানি ইন্ডিয়া ওয়াকার হাসিনার বন্ধু নাই। শুধু তাই না, সে একজন ইন্ডিয়া অনুরাগী ব্যক্তি। আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য প্রায় প্রকাশ্যেই বলছে। ওয়াকার নিয়মিত ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে কথা বলে তার পরামর্শে কাজ করে। শুনেন ইন্ডিয়ার সেনাপ্রধানের কণ্ঠেই শুনেন। I'm in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military. আরে এরা কারা, কি বলতে চায় চলুন দেখি শুনে আসি। তবে আপনাদের মধ্যে অনেকে এই মার্চ ফর ইউনুস কর্মসূচির যে ঘোষণা, সেটির কারণ হচ্ছে ডক্টর ইউনুসকে জাতীয় সরকার ঘোষণা করে শাহবাগে 5 বছরের ক্ষমতায় চান তারা। আগামী 5 বছরের জন্য ডক্টর ইউনুসকে ক্ষমতায় চান সাধারণ মানুষ। এমন কার্যক্রম, এমন একটি ব্যানার এসে নিশ্চয়ই শুনেছেন। গতকালকে গভীর রাত থেকে আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মার্চ ফর ইউনুস একটা ব্যানারে এই মিছিল দেখছি। এমনকি আজকে যখন আপনি নিউজ দেখছেন, হয়তো অনেক রকমের প্রোগ্রাম দেখছেন, তবে এই প্রোগ্রামগুলোর যারা আয়োজক, এরাই বেসিক্যালি সারা বাংলাদেশে ভেজাইল্লা কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। কারণ কি? এদের যে স্লোগান কি লেখা আছে, ইউনুস থাকুক 5 বছর, পরে নির্বাচন, আগে সংস্কার। এই কথাটা কোন রাজনৈতিক মতাদর্শের কোন ব্যক্তি অথবা গণতান্ত্রিক মতাদর্শের কোন ব্যক্তি এটাকে সাপোর্ট করার সুযোগ নেই। শুধুমাত্র ডক্টর ইউনুস ক্ষমতায় থাকলে যারা আম খাবেন, কাঁঠাল খাবেন, লিচু খাবেন, তদবির বাণিজ্য করবেন, ব্যবসার লাইসেন্স নেবেন, ধান্দাবাজি করবেন, এরাই মেইনলি চায় ডক্টর ইউনুস 5 বছর থাকুক। এই যে একটা অন্যায় আবদার, এটা আবদারটা কিন্তু অন্যায়। আপনি ভাবতেছেন, দেখেন ডক্টর ইউনুস ভালো লোক, আমি মনে করি ডক্টর ইউনুসের বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া দরকার, এটা কিন্তু সিরিয়াসলি। কিন্তু এটার প্রক্রিয়াটা কি? উনি কোন একটা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হবেন, অথবা আমাদের রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসে অনার করে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাইতে পারেন, তাহলে বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচিতি, বাংলাদেশের অনেক ধরনের সুবিধা কিন্তু নেওয়ার সুযোগ আছে। কিন্তু কোন সিস্টেম ছাড়া, ভোট ছাড়া, ওই যে আওয়ামী লীগের আমলে সংসদে আমাদের কিছু খালাম্মা ছিল এমপি, হয়তো কোনো নির্বাচন চাই না, যতদিন শেখ হাসিনা বাসে উনি প্রধানমন্ত্রী। তো এই কথাগুলো নিয়ে আপনারা ট্রল করছেন না? তো একই কথা তো এখন আপনারাই বলতেছেন, বুঝা বলেন নাকি না বুঝা বলেন। হিরো আলম যেদিন এমপি পদে দাঁড়াইছে, ওদিন আমি সমালোচনা করছিলাম যে ভাই তার জনপ্রিয়তা এমপির জনপ্রিয়তা না। আলম যদি এমপি হয় তাহলে কি হবে, মমতাজ হইয়া টের পাইছেন না? এগুলা কিন্তু বাস্তবতা। এখন এই যে এই স্লোগান, এই মিছিল কিসের বার্তা দিচ্ছে? মানুষের কাছে সন্দেহের বার্তা দিচ্ছে। ডক্টর ইউনুস পদত্যাগ করুক, এটা কেউই চায় না। সবাই চায় ডক্টর ইউনুস একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, সংস্কার কম বেশি যাই করুক, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতাকে ট্রান্সফার করবেন, হস্তান্তর করবেন। কিন্তু তিনি নিজে নিজে 5 বছর ক্ষমতা থাকবেন, তার পক্ষে এরকম বক্তব্য যারা দিচ্ছেন, আপনারা তো ভাই এই লোকরা আরো বিপদে ফেলতেছেন রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে।
কারণ বিএনপির নেতাকর্মীরা মনেই করতেছে এগুলো এনসিপির কাজ, এগুলো বৈষম্য বিরোধীদের কাজ, এগুলো সমন্বয়কদের কাজ। কেন? ইউনূস ক্ষমতায় থাকলে এই সমন্বয়করা সবচেয়ে বেশি ফয়দাবান হচ্ছে। এরাই এদের নিজেদের সেফটি সহ অনেক কিছুতে ব্যবসা বাণিজ্য আঙ্গুল ফুলা কলা গাছ হচ্ছে, অন্যরা না। মানে বিএনপিও হচ্ছে হালকা, জামাতও হচ্ছে, বাট সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস এরা পাচ্ছে। ডক্টর ইউনূসকে 5 বছর না 10 বছর লাগুক 2 টার্মে, কিন্তু কোন একটা দলের পক্ষ থেকে উনি নির্বাচন করবেন, অথবা নির্বাচিত দলগুলো তাকে প্রেসিডেন্ট হিসাবে তাদের দলে অনার করবেন। বাট কোন নির্বাচন লাগবে না, ডক্টর ইউনূস 5 বছর থাকুক, এগুলাকে মানুষ পজিটিভ নিচ্ছে না। এমনকি কেউ কেউ বলছেন ডক্টর ইউনূসের ক্ষমতায় রাখার জন্য নতুন ধরনের একটা খেলা, আর পেছনের পৃষ্ঠপোষক জাতীয় নাগরিক পার্টি অথবা আরো প্লাস মাইনাস ব্লা ব্লা ব্লা, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। এই কর্মকাণ্ডগুলা আবেগের বসে যখন আপনি করতেছেন, এটা আরেকজনের জন্য ভাই বিরক্তির কারণ অথবা টেনশনের কারণ যে ডক্টর ইউনূস তাহলে এরা কারা, কই থেকে আসতেছে, মার্চ ফর ডক্টর ইউনূস কেন তৈরি হবে। আমরা এই ধরনের আবেগী অ্যাক্টিভিটিজের পক্ষে না। ডক্টর ইউনূস বাংলাদেশের প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, প্রয়োজনে রাজনীতি করবেন, কোন একটা দলের পক্ষে যাবেন, পদত্যাগ করবেন, সেখান থেকে তিনি যে রাজনীতি করবেন সেটা আলাদা। তো তিনি তো এইভাবে কোন রাজনৈতিক দলের সম্পৃক্ত হবেন না, এটা বোঝা যায়। যদি এনসিপি পাশ করে ওনাকে প্রেসিডেন্ট করে দেখ, যদি বিএনপি পাশ করে ওনাকে প্রেসিডেন্ট করে দেখ, জামাত পাশ করে প্রেসিডেন্ট করে দেখ, ওইভাবে তিনি থাকেন, দেশের জন্য কল্যাণ হবে। এই ধরনের অতি আবেগীয় কর্মকাণ্ড ওনাকে বিপদেই ফেলছে, আপনাদের নির্বুদ্ধিতা। দুটি সংবাদ বলবো এই ভিডিওতে, দুটি সংবাদ বলবো, একটি বাহ্যিক আরেকটি আধ্যাত্মিক। আধ্যাত্মিক আর বাহ্যিক, এটা আধ্যাত্মিক শব্দটা কেন আমি বললাম? আমি কি কোনো আউলিয়া আউলিয়া গাউস কুতুব নাকি যে আমি আধ্যাত্মিক সংবাদের সংবাদদাতা নয়? সেটার আরেকটি কথা হতে পারে আভ্যন্তরীণ, একটি হলো বাহ্যিক আর একটি আভ্যন্তরীণ। দুটি কথা নিয়ে এখন এই ভিডিওতে বিশ্লেষণ করব। বিবেক আর বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে সেই বিশ্লেষণটি শুনতে পাইলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আগামীকাল শনিবার রাত পোহালি শনিবার, এখন লন্ডনে সন্ধ্যা রাত, শুক্রবার সন্ধ্যা রাত। শনিবার আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ সময় সন্ধ্যায় বৈঠকে বসবেন বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা। আর সেই বৈঠকে সিদ্ধান্তের ফাইনালে যাওয়ার কথা আছে। বিএনপি থেকে 5 জন, জামাত থেকে 3 জন, এনসিপি থেকে হাসনাত আব্দুল্লাহ সহ 2 জন, চরমুনাই থেকে 1 জন এবং মাহমুদুর রহমান মান্না সহ আরো কয়েকজন মিলে নতুন উপদেষ্টা পরিষদের ঘোষণা। এটা হলো বাহ্যিক, সবার সামনে উন্মুক্ত সংবাদ। এই সংবাদ আপনারা সবার সামনে উন্মোচিত হবে এবং উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আগামী কয়েক ঘন্টা পরেই, আমার এই ভিডিও শোনার পরে হয়তো আপনারা 12 ঘন্টা পরেই বা 12 ঘন্টা থেকে 15 ঘন্টার ভিতরেই আপনারা এই বাহ্যিক সংবাদের বিশ্লেষণ এবং বাহ্যিক সংবাদের অবস্থান, কোন দল থেকে কি হচ্ছে, কি বলছে, কি করছে তা শুনতে পারবেন। আর আমি যেটা আধ্যাত্মিক বললাম, সেই আধ্যাত্মিকের দিকে চলে যাচ্ছি এবার। আধ্যাত্মিক শব্দটা একটু বড় লম্বা, একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে আধ্যাত্মিকের মধ্যে কি আছে। আধ্যাত্মিকের মধ্যে সংবাদ হলো বাংলাদেশের সকল ইসলামিক দল, আমি যেটা বলে আসছি, প্রেডিকশন করে আসছি যে একটি ইসলামী বিপ্লবী সরকার হচ্ছে, এটা হলো আধ্যাত্মিক সংবাদ। ইসলামী বিপ্লবী সরকারের জন্য যেই ধরনের সামঞ্জস্য দরকার, যেই ধরনের ম্যাটেরিয়াল দরকার, যেই ধরনের পদার্থ দিয়ে তৈরি হবে ইসলামী বিপ্লবী সরকার, যেটার নাম ইসলামী বিপ্লবী সরকার থাকবে না, কাজে ইসলামী বিপ্লবী সরকার থাকবে, সেই ইসলামী বিপ্লবী সরকারের ব্যবস্থাপনার জন্য আধ্যাত্মিকভাবে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আগামী 48 থেকে 72 ঘন্টার ভিতরে যদি না বিএনপির সাথে জামাত, এনসিপি, ইসলামী দলগুলার আগামী শনিবার সন্ধ্যায় সিদ্ধান্ত ফাইনালে না যেতে পারবে, তখন আমার আধ্যাত্মিকের কার্যক্রম শুরু হবে। যেটা চোখ দিয়ে আপনারা দেখছেন না, সেটার কার্যক্রম বাস্তবায়ন আপনারা রবিবার থেকে আন্দাজ করতে পারবেন যে সরকারটা ইসলামী বিপ্লবী যে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আগেও বলেছি এখনো বলছি, উনি থাকবে আমার টুপির জায়গায়, মানে মাথার উপরে উনি থাকবে। আর সকল কিছু বাস্তবায়ন হবে। ওনার চতুর্পাশে একটা বাহিনী তৈরি হচ্ছে, একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, একেবারে টোটাল ফোর্সটা এখন রেডি, ঢাকামুখী। এই ঢাকামুখী ফোর্সটা ঢাকাকে ব্লক করে ফেলবে। 48 থেকে 72 ঘন্টা পরে ঢাকাকে ব্লক করে দিবে। এই
ফোর্সটা ঢাকাকে ব্লক করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সামনে রেখে ইউনূস স্যারকে এক ধরনের বাধ্য করে উনি সহ টোটাল অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে পদত্যাগ করাবেন। এর পদত্যাগের কয়েক ঘন্টার ভিতরে নতুন করে বিপ্লবী ইসলামী সংগ্রামীরা শপথ নেবে বাংলাদেশের প্রধান বিচারপতির হাতে, এবং প্রধান বিচারপতির হাতে শপথ নিয়ে তারা প্রধানত ইসলামী দল, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল জামাত ইসলামী, তার প্রধানকেই শপথ করাবেন প্রধান উপদেষ্টা হিসাবে। তখন বিএনপি মাইনাস হয়ে যাবেন। শনিবারের রাতের ভিতরে যদি বিএনপি এই প্রস্তাবে, বাহ্যিক প্রস্তাবে, বাহিরগতভাবে যেই প্রস্তাবটা আপনারা শুনতেছেন, দেখতেছেন, যেই প্রস্তাবটা নিয়ে আমি কথা বললাম যে প্রথমত হলো বাহ্যিক নিউজ দিচ্ছি, সেই বাহ্যিকের ভিতরে যদি বিএনপি কোন ধরনের গাদ্দারি করে, কোন ধরনের মানে নো বলে, তাহলে 48 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন বা 72 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো পাওয়ারে কোথাও বিএনপি নাই। সব জায়গা থেকে বিএনপি মাইনাস চলে আসবে। বিপ্লবীরা বিপ্লবী ওই কিনা মরলে শহীদ বাঁচলে গাজী, কাফনের কাপড় থাকবে তাদের মাথায় বাঁধা। 48 থেকে 72 ঘন্টার ভিতরে সারা ঢাকা ব্লক দিয়ে এই সরকারটি গঠন হবে ইসলামী বিপ্লবী সরকার। এখানে এনসিপি থেকে হাসনাত আব্দুল্লাহ থাকবে। হাসনাত আব্দুল্লাহর দুদিকেই নাম আছে। আর যদি বিএনপি জামাত মিলে শনিবারের সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথাবার্তা, বিএনপির ভিতরে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারিতা পাওয়া যায়, তাহলে বিএনপি থেকে 5 জন, জামাত নিজে প্রস্তাব দিয়েছে বিএনপি 5 জামাত 3 নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। সাথে ওই যে জামাতের 3 কিন্তু 9 হয়ে যাবে, 3 সংখ্যা 9 হয়ে যাবে। এনসিপি থেকে যে 2টা আসবে ওই 2টাও জামাতেরই মনোনীত, চরমোনাই জামাতের মনোনীত। এরকম যে কয়টা আসবে এর মধ্যে মেজরিটি 9টাই ধরেন, 3টা থেকে তারা 9টার পাওয়ার থাকবে ওখানে জামাতের। বিএনপির 5টার সাথে আরো 2-4টা সম্ভাবনা বিএনপিরও থাকবে। তাই 50-50, জামাতের 50 আর বিএনপির 50। আর মাথার উপরে কে থাকবে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে শুধু তাই নয়, এই সংবিধান বাতিল করে কি করতে হবে? এই সংবিধান বাতিল করে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আগামীকাল সন্ধ্যা শনিবারে এই সিদ্ধান্ত বিএনপি নিতে না পারলে বিএনপির রাজনীতির কবর রচনা হবে আগামী 48 থেকে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশে। বিএনপির রাজনীতির মুখে নেওয়ার লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে 72 ঘন্টা পরে। কারণ এটা ব্লক এরকম হবে, ব্লক যেই ব্লকের ভিতরে যারা আসছে তারাই থাকবে, যারা বাহিরে ফিনিশ, ডান, রাজনীতি খতম। রাজনীতি করার আর কোনো স্কুবই দেওয়া হবে না। কোনো পলিটিক্যাল অ্যানালাইজও বাংলাদেশের ভিতরে থাকবে না। কোনো পলিটিক্যাল পক্ষ নিয়ে কথা বলারও কোনো সুযোগ থাকবে না। একটাই পক্ষ থাকবে, সেটা হলো বিপ্লবীদের পক্ষ। একটাই পক্ষ থাকবে, সেটা হলো 26শে জুলাইয়ের পক্ষ। একটাই পক্ষ থাকবে, সেই পক্ষটা হলো বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, ঘুষ, সুদ, লেনাদেনা, টেন্ডারবাজি মুক্ত। ওই বিপ্লবীরাই একত্রিত হয়ে রেডি আছে। বিএনপি ন বলবে, তার 24 ঘন্টা পরে উল্টা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করছেন নাকি করছেন না, এই ধরনের সংশয় আজ সকাল পর্যন্ত মোটামুটি ছিল, এটা বলা যায়। কারণ আমি দেখেছি বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ লোকজন এই আলাপ সামনে আনছেন, এবং এটার ভিত্তিও আছে। কারণ আজ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, যেটা ওটার বৈঠক ছিল, সেখানে ফর্মাল বৈঠকের পর উপদেষ্টা পরিষদের ইনফর্মাল বৈঠক আছে, এরকম কথা আমরা জানতে পারি। এবং সেই ইনফর্মাল বৈঠকটা হয়েছে, এবং সেটার পর পরিকল্পনা মন্ত্রী যে ব্রিফ করেছেন তাতে বোঝা যায় সরকার, মানে প্রধান উপদেষ্টা, সরকার এটা বলা ঠিক না, ডক্টর ইউনূস পদত্যাগ করছেন না অন্তত এই যাত্রা। এবং আজই পরের দিকে বিএনপি এবং জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আছে, সেখানেও নিশ্চয়ই আরও অনেক কথাবার্তা হবে, আরও অনেক কিছু তখন বোঝা যাবে। কিন্তু কয়েকটা কথা আমরা একটু স্পষ্ট করে বলবো। ডক্টর ইউনূস যা ঘটলো, উনি যা করেছেন, যা ঘটিয়েছেন, সেই প্রেক্ষাপটে উনি যা চেয়েছেন, সেই চাওয়াটা আমরা পূর্ণ করব কি করব না। পরিকল্পনা উপদেষ্টা কি বলেছেন আগে সেটা একটু জানি। তিনি বলছেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন, উনি বলেননি উনি পদত্যাগ করবেন, অন্য উপদেষ্টারাও থাকছেন, আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেই দায়িত্ব পালন করতে এসেছি।
তিনি আরও বলেন, এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। উনি বলছেন এর উপরে তো আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। যেসব প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতাগুলো নিয়ে তারা আলোচনা করেছেন। তিনি বলেন, বড় পরিসরে আগামী নির্বাচন এবং একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের ক্ষেত্র তৈরি করা দরকার, সে কাজেও কী কী প্রতিবন্ধকতা কোথা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। এবং উনি লক্ষ্য অর্জনের সবাইকে একসাথে হতে বলছেন এবং বলছেন এটা তো আমাদের একার দায়িত্ব না। আমি এইটুকুতে আপাতত থামি। উনি আরও কিছু কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে রিলেটেড কথা এগুলো। প্রধান উপদেষ্টা যখন পদত্যাগ করতে পারেন এই সম্ভাবনার কথা বলছেন জনাব নাহিদ ইসলাম তার সাথে দেখা করার পর, তখন একটা ভিডিওতে আমি বলেছি যে দুটো অপশানই আছে, আসলে বেশি অপশান নাই। একটা উনি সত্যি পদত্যাগ করতে চান, উনি খুবই ক্ষুব্ধ হয়েছেন দৃশ্যত সেনাবাহিনী প্রধানের বক্তব্য, এবং বিএনপি দুদিনের জন্য মাঠে ছিল। এটাকে শত শত লোক শত বার মাঠে নামা হয়েছে, 2-4 জন 10 জন মিলেও ঢাকা ব্লক করে দেওয়া হয়েছে। উনি রাগ করেননি। উনি বিএনপি যখন নেমেছে, বিএনপিও এই অর্থে না, ইশরাকের কিছু সমর্থক ভিন্ন ব্যানারে হলো, ওনারা বিএনপির লোক, আমরা এভাবেই পড়বো এটাকে। তো এটা উনি খুবই ওনার খারাপ লেগেছে, ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তখন বলেছিলাম যে উনি যদি সত্যি চলে যেতে চান সেটা খুবই শিশুতোষ আচরণ হবে। এরকম খুবই টার্মোয়াল একটা টাইমে তিনি এই দায়িত্ব নিয়েছেন এবং এই দায়িত্ব নেওয়ার পর তার এই ধরনের আচরণ কোনোভাবেই করা উচিত না। আর একটা অপশন ছিল যেটা এক ধরনের ড্রামা, এক ধরনের চালাকি, যেটার মাধ্যমে আসলে উনি এই পরিস্থিতি তৈরি করলেন সো দ্যাট অল দ্য পিপল গেট ফ্রাইটেন্ড। কেন তারা ভয় পাবে? যে উনি যা করতে চান তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়। এটা উনি হয়তো আরেক দিক থেকে চেয়েছেন, এটাই সম্ভবত তার চাওয়া বলে আমার ধারণা। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা কথা খুব ক্লিয়ার, প্রধান উপদেষ্টা থাকা উচিত হবে, সেটা আমরা মনে করি। আমি প্রথম থেকে এই কথা বলছি, সব কিছুর পরও আমি মনে করি আমাদের এই যে ডেমোক্রেটিক ট্রানজিশনটা সেটা ডক্টর ইউনূসের হাতেই হওয়া উচিত, অ্যান্ড হি ইজ দ্য স্টিল সো ফার দ্য সেফেস্ট পারসন। তো তাকে থাকতে হবে, কিন্তু তার হাতে কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়ার পক্ষে আমরা নই। মানে উনি যা ইচ্ছে তা করতে পারেন। তার প্রেস উপদেষ্টা টকশোতে যেভাবে বলেছেন দে হ্যাভ গট দ্য ম্যান্ডেট টু ডু এভরিথিং, ওনাকে জিজ্ঞেস করা হচ্ছিল আবার এভরিথিং, তখন উনি আবার ক্লিয়ার করেছেন এভরিথিং। না, এই সরকারকে আমরা এভরিথিং করার কোনো ম্যান্ডেট দিচ্ছি না, তাদের কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে না। ইভেন শেষ পর্যন্ত যদি ব্ল্যাঙ্ক চেক না পেয়ে ডক্টর ইউনূস পদত্যাগও করতে চান, তারপরে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না। ব্ল্যাঙ্ক চেক আমরা একটা নির্বাচিত সরকারকেই দিতে প্রস্তুত নই, বহু হয়েছে। প্রত্যেকটা নির্বাচিত সরকার সবকিছু করতে পারে। বিজেপির গত সরকারটার কথা বলছি, সবচেয়ে বেশি আসন নিয়ে ইতিহাসে তাদের এবার তো কমে গেছে, তার আগের সরকারটার কথা বলছি, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা, তার দলসহ সংবিধান সংশোধন করার মতো পরিস্থিতি নিয়ে ক্ষমতায় এসেছে, তার জোট সহ। সেই দল তো যা ইচ্ছা তা করতে পারে নাই। কৃষি আইনের কথা আমাদের মনে আছে না? সেই কৃষি আইন করে সেটা নিয়ে যে সংকট হয়েছিল, এবং সেই সংকটের পর ফাইনালি দেখা গেছে কৃষকদের আন্দোলনের মুখে সেই আইন প্রত্যাহার করে মোদিকে হাত জোড় করে ক্ষমা চাইতে হয়েছিল। সো চাইলেই যে কোনো কিছু বা এভরিথিং নির্বাচিত সরকারই পারে না। আর এখানে একটা অনির্বাচিত সরকার, এবং শুধু সেটা না, যে সরকারটা কিছু ভেস্টেড ইন্টারেস্ট গোষ্ঠীর খপ্পরে পড়েছে, এটা স্পষ্টভাবে ভিজিবল এখন, সেই সরকারকে সব কিছু ছেড়ে দেওয়ার কোনো মানেই আসে না, প্রশ্নই ওঠে না। আমরা তাকে ব্ল্যাঙ্ক চেক দেবো না, সরি। ডক্টর ইউনূস খুবই সম্মানিত মানুষ, ওনার অনেক অর্জন আছে, অসম্ভব প্রতিভাবান মানুষ। সারা পৃথিবীতে এরকম জায়গা খুব প্রতিভাবান না হলে কেউ পেরে ওঠেন না। কিন্তু আমাদের একই সাথে মনে রাখতে হবে, বাংলাদেশের মতো খুবই কমপ্লেক্স একটা দেশ প্রশাসন চালানো, আর উনি এতদিন যা করেছেন তার সাথে হিউজ ডিফারেন্স আছে, এবং উনি দৃশ্যত এতে খুব বাজেভাবে ফেইল করেছেন। আমি মাথায় রাখছি শেখ হাসিনা কি পরিমাণ ক্ষতি আমাদের করে দিয়ে গেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কাজ করেন। সেই জায়গায় দাঁড়িয়েও এর চাইতে ভালো কাজ করা বা ভালো আউটপুট দেওয়া খুবই সম্ভব ছিল। কিন্তু সব কিছুর পরও, বিশেষ করে ভারত আমাদের উপরে যে পরিমাণ হোস্টাইল ছিল শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর, সেটাকে নিউট্রালাইজ করার জন্য তার অসাধারণ ভূমিকা আছে। তার মতো একটা ব্যক্তিত্ব আমাদের মাথার উপরে থাকার কারণে আমরা এই ঝড়ঝাপটাগুলোতে কম ভুগেছি। ঝামেলা করছে ইন্ডিয়া, কিন্তু এটা একেবারে ডেভাস্টেটিং ডিজাস্টারাস কিছু হয়নি ডক্টর ইউনূসের কারণে, কোনো সন্দেহ নাই। আমাদের এই ঋণ তার কাছে আছে, সেটা আমরা, উনি দায়িত্ব নিতে চেয়েছেন, দ্যাটস ফাইন। কিন্তু উনি দেশ ভালো চালাচ্ছেন না, এবং আইদার তিনি নিজে এই খেলার অংশ, অথবা যারা এই খেলাটা খেলছে তাদের খপ্পরে তিনি পড়েছেন, পড়ে এই দেশটাকে নিয়ে রীতিমতো কিছু নার্সিসিস্ট, কিছু রাইটিস্ট লোক মিলে এই দেশটাকে একটা খুবই বাজে গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এখনও। সেটা হলো তারা নির্বাচন পিছিয়ে দিতে চায়, তারা ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতা উপভোগ করতে চায়, এবং একটা নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে যেভাবে পাওয়ার ট্রানজিশন হওয়ার কথা সেগুলো সব হ্যাম্পার করতে চায়। এবং আমরা কে না জানি এসব ক্ষেত্রে মাঠে ইসলামিস্ট র্যাডিক্যালদেরকে নামানোর চেষ্টা আছে, এবং ডক্টর ইউনূস তাদের বিরুদ্ধে কোনো কিছু কখনো করেন নাই। এবং আমাদের এটুকু না বললেই নয়, বাংলাদেশে একটা খুবই রাইটিস্ট লোকজনের বাড়বাড়ন্ত আছে। এটা যদি দেখা যায়, এটার বেনিফিট ভারতের সবচেয়ে বেশি হয়, তার অভ্যন্তরীণ পলিটিক্স, এবং ভবিষ্যতে বাংলাদেশে ঝামেলা তৈরি করার জন্য আন্তর্জাতিক যে সমর্থন দরকার সেটাও সে পেয়ে যাবে। হাসিনা ভালো ছিল না, কিন্তু হাসিনা যাওয়ার পর এখানে রাইটিস্ট লোকজন মাথাচাড়া দিয়েছে, এই ন্যারেটিভটা ওয়েস্ট খাবে। সুতরাং যারা অ্যাপারেন্টলি ভারত বিরোধিতা করে কিন্তু এগুলোর পক্ষে সাফাই গায় বা এগুলোকে উস্কে দেওয়ার চেষ্টা করে, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। সো এখানে অনেকগুলো পরিকল্পনা আছে, ক্ষমতা শুধু এক্সটেন্ড করা না, এখানে আরেকটা পরিকল্পনা আছে বলে আমরা বুঝতে চাই।
শুধু সেটা না, এমন সব ইস্যুতে এই যে মিয়ানমার করিডোর নিয়ে বা এরকম আরও কতগুলো পলিসি ইস্যুতে সরকার ঢুকছে, বিশেষ করে মিয়ানমার করিডোর, যেটা বাংলাদেশকে একটা যুদ্ধাবস্থায় নিয়ে যাবে এবং এটা পরিকল্পিতভাবে এই যুদ্ধাবস্থা তৈরি করার চেষ্টা হচ্ছে বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি ডক্টর খলিল এটার গুরুত্বপূর্ণ পার্ট এবং তিনি সামহাউ মেক ডক্টর ইউনুস কনভিন্সড। এখানে অবশ্যই একই কথা, উনি এত কনভিন্সড হবেন কেন? উনি যদি নিজে এগুলো নাও বোঝেন, ওনার এই পলিসি ডিসিশনগুলোতে যাওয়ার দরকার নেই, একদম না। সুতরাং আমি চাই তিনি থাকুন, তার সাথে আজকে বৈঠকের পর আমি আশা করব উত্তেজনা যথেষ্ট স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, নেমে যাবে উত্তেজনা, একটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। সবচেয়ে বড় দল বিএনপি কতটুকু ছাড় দেবে, জামায়াত কী করবে, এনসিপি কী করবে, সরকার কী করবে। তবে এটা জরুরি কথা, সবাইকে ছাড় দিতে হবে। ডক্টর ইউনুসকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না, যত বড় ব্যক্তিত্বই তিনি হন না কেন। কেউ ব্ল্যাঙ্ক চেক পাওয়ার যোগ্য নন, পৃথিবীতে কোনো ব্ল্যাঙ্ক চেক পাওয়ার যোগ্য মানুষ থাকে না, কখনো না। আমরা ডেমোক্রেসির কথা আসলে এই কারণেই প্রায় বলি যে এটা শ্রেষ্ঠতম সিস্টেম না, ফর শিওর, কিন্তু এখানে মানুষ যখন আসে, ভুলভ্রান্তি যখন করতে থাকে, তখন নানান কিছু বিরোধী দল আছে, মিডিয়া আছে, শোরগোল করতে থাকে, মানুষের হাতে এক ধরনের শক্তি থাকার কারণে কেউ চাইলেও ডিজাস্টার ঘটানো কঠিন হয়ে যায়, পারবেই না তা বলছি না, কঠিন হয়ে যায়। তো সুতরাং এই কারণেই হয়, পৃথিবীতে কোনো দেবতা নেই যিনি রাষ্ট্রের দায়িত্ব নেবেন এবং নিখুঁতভাবে সব সঠিক সিদ্ধান্ত নেবেন, নো ওয়ে। আমরা প্রধান উপস্থিত দেশটাকে অবজার্ভ করব তিনি সব ঠিকঠাক মতো করছেন কিনা, এবং যে গোষ্ঠীটার কথা বলছি সেই গোষ্ঠীটাকে তিনি তার সাথ থেকে সরাচ্ছেন কিনা, তার ভিজিবল কতগুলো সিগন্যাল আমাদের দেখতে হবে। তাকে এটা করতেই হবে, এটা করতেই হবে। তিনি এটা যদি না করেন তাহলে আমাদের কাছে মনে হবে যে তিনি একই জায়গায় আছেন। সো সমস্যার সমাধান যতটুকু হয়েছে হয়েছে, ভবিষ্যতে এই সমস্যাটা আবার হবে কিনা এটা সব পক্ষের এটার দায় আছে আমি মানি, কিন্তু প্রধান দায় এবং প্রধান সদিচ্ছা লাগবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।